হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওতে আমরা ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিও চ্যাপ্টারের বর্ণনামূলক প্রশ্নগুলি আলোচনা করছিলাম। তো সেখানে আমরা 13 অবধি দেখেছিলাম। এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ 14 থেকে শুরু করে বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং যদি এই চ্যানেলে কেউ নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো চলো 14 থেকে ধীরে ধীরে শুরু করা যাক। দেখো তাহলে কোশ্চেন নাম্বার 14। মনে করো পি এবং কিউ দুটি প্রদত্ত বিন্দু, যদি ও মূলবিন্দু এবং ও এন সরলরেখা পি কিউ সরলরেখার উপর লম্ব হয় তবে এন এর স্থানাঙ্ক নির্ণয় করো। তো মনে করলাম এটি পি বিন্দু যার স্থানাঙ্ক -945, এটি মনে করলাম কিউ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 11 0 -1। এখন এই পি কিউ বন্ধের আমি যোগ করে একটা সংযোগ সরলরেখা পাচ্ছি পি কিউ। এরপর কি বলছে, ও মূলবিন্দু এবং ও এন সরলরেখা পি কিউ সরলরেখার উপর লম্ব। তাহলে মনে করলাম এটি ও এন সরলরেখা, এটি এন বিন্দু, এটি ও বিন্দু। ও বিন্দু স্থানাঙ্ক মূলবিন্দু যেহেতু, তাহলে আমরা জানি প্রত্যেকে 0,0,0, আর ও এন সরলরেখা এই পি কিউ সরলরেখার উপর লম্বভাবে থাকছে। তাহলে এন এর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, ভালো করে তোমরা লক্ষ্য করো যে এইরকমই আমরা কোশ্চেন একটা কিন্তু আগের ভিডিওতে সলভ করেছিলাম। কোশ্চেন নাম্বার এটা 6টা ছিল মনে হয়। ঠিক আছে, তাহলে 6টা মতোই দেখো এভাবে তুমি করতে পারো যে এই এন বিন্দুটি পি কিউ সরলরেখাংশকে বা সরলরেখাকে 1:λ অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে তুমি সেই হিসাবে তুমি এন এর মানটা বা এন এর স্থানাঙ্কটা বের করতে পারবে। এবং এন এর স্থানাঙ্ক যখন তোমার বের হয়ে যাবে তখন ও এর সরলরেখার ক্ষেত্রে ও এন সরলরেখা তুমি দিক অনুপাতগুলো বের করতে পারবে। একই রকমভাবে পি কিউ সরলরেখা তুমি দিক অনুপাতগুলো বের করতে পারবে। এবং যেহেতু লম্বভাবে আছে তাহলে দিক অনুপাতগুলোর এদের গুণফলের সমষ্টি কত হবে? 0 হবে। ওই 0 করে তুমি সেখান থেকে ল্যামডা মান বের করতে পারবে এবং এন বিন্দুর যে স্থানাঙ্কটা বেরিয়েছে তুমি সেখানে পুট করে এন বিন্দুর স্থানাঙ্কটা খুব সহজেই বের করতে পারবে। তাহলে এটা তোমরা 6টার মতো এক্সাক্ট অঙ্ক, তাহলে তোমরা এটা বাড়িতে করে নেবে। ঠিক আছে, এটা তোমাদের বাড়ি কাজ থাকছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 15। মনে করো এ বি সি ডি চারটি প্রদত্ত বিন্দু এ বি ও সি ডি সরলরেখাংশের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মানটা তোমাকে বের করতে বলছে। তো চলো ধরি এ বি ও সি ডি সরল রেখাংশদ্বয়ের দিক অনুপাত সমূহ যথাক্রমে A1 B1 C1 এবং A2 B2 C2। মনে করলাম যে এবি সরলরেখার দিক অনুপাত সমূহ হচ্ছে A1 B1 C1 এবং সিডি সরলরেখার দিক অনুপাত হচ্ছে A2 B2 C2। আচ্ছা বলো তাহলে A1 এর মান কত হবে? দেখো এবি সরলরেখার ক্ষেত্রে তোমার দিক অনুপাত বের করতে হবে। তাহলে 0 মাইনাস এটা +2 হয়ে যাচ্ছে, তাহলে 0 মানে 2 হয়ে যাচ্ছে এক কথায়। আচ্ছা B1 সমান কত হবে? তাহলে B1 সমান কী হবে? 3 - 0 অর্থাৎ 3, এবং C1 সমান কী হবে? -3 -3, তাহলে -6 হয়ে যাবে। একই রকমভাবে A2 হচ্ছে সিডি সরলরেখা, A2 B2 C2 হচ্ছে সিডি সরলরেখার দিক অনুপাত, তাহলে সিডি, তাহলে 5 - 3 অর্থাৎ 2। B2 সমান পাবে 4 - 3 মানে 1, এবং C2 সমান পাবে 3 - 5 তাহলে -2। তাহলে A1 B1 C1 A2 B2 C2 তুমি অর্থাৎ দুটি ABCD সরলরেখাংশদের দিক অনুপাতগুলি পেলে। এখন কি বলছে, সূক্ষ্মকোণটা বের করতে বলছে। আমরা একটা ফর্মুলা জানি যে cos of theta সমান mod of A1 A2 plus B1 B2 plus C1 C2 by root over of A1 the square B1 the square C1 the square into root over of A2 the square plus B2 the square plus C2 the square। এই ফর্মুলাটা আমাদের কিন্তু প্রত্যেকে জানা আছে। যদি দিক অনুপাতগুলি জানা থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণটা আমরা কিন্তু এই ফর্মুলার সাহায্যে বের করতে পারি। এখন থিটা হচ্ছে এই এবি এবং সিডি সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। তো চলো মানগুলো একটু বসিয়ে দিই। cos থিটা, দেখো A1 A2 করলে তুমি কত পাবে? 2 × 2 অর্থাৎ 4। B1 B2 করলে তুমি পাচ্ছ 3 × 3। C1 C2 করলে তুমি পাবে মাইনাস মাইনাসে প্লাস 6 × 12। ঠিক আছে, বাই A1 তার স্কোয়ার অর্থাৎ 4, B1 তার স্কোয়ার 9, C1 তার স্কোয়ার, তাহলে এটা 36 হয়ে যাচ্ছে। এদিকে দেখো A2 তার স্কোয়ার মানে 4, B2 তার স্কোয়ার অর্থাৎ 1 এবং C2 তার স্কোয়ার মানে 4। তাহলে আলটিমেটলি তুমি কী পাচ্ছ? cos থিটা, এদিকে 4 3 7 আর 7 আর 12 19 হয়েছে নাকি?
19, আর এদিকে থাকছে তোমার 36 4 40 49 অর্থাৎ 7 পাবে, এদিকে 4 8 9 অর্থাৎ 3 পাবে। তাহলে এখানে তুমি লিখে নাও cos থিটা সমান 19/3 7 21। তাহলে থিটা সমান কত পাচ্ছ? থিটা সমান cos ইনভার্স অফ 9/21। তাহলে এবি এবং সিডি সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হচ্ছে? না cos ইনভার্স 19/21। এটি অ্যান্সার হবে। বোঝা গেছে? দেখো 16 দাগে দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করতে হবে যাদের দিক কোসাইন সমূহ নিচের সমীকরণগুলোকে স্যাটিসফাই করে। দেখো 1 2 3 4 এখানে 4টা কোশ্চেন দেওয়া আছে। তো 16 দাগের যে 4টি কোশ্চেন দেওয়া আছে এই 4টি কোশ্চেনে ক্যালকুলেশনগুলো অনেকটাই বড় হবে। তো আমি যদি তোমাদেরকে করে করে ক্যালকুলেশনগুলো দেখিয়ে দিই তাহলে অনেকটাই বড় হয়ে যাবে এবং ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যাবে। যার জন্য আমি এখানে 1 দাগেরটা এবং 4 দাগের অলরেডি করে রেখেছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা একই রকমভাবে 2 3 বাড়িতে করে নেবে। ঠিক আছে? তো দেখো 1 দাগেরটা l + m + n = 0 এবং l² + m² - n² = 0 দেওয়া আছে। তো সবার প্রথমে এই দুটো সমীকরণকে আমরা নাম্বারিং করে নিয়েছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এরপরে 1 নম্বর সমীকরণ থেকে তুমি চাইলে l m n যে কোনো একটা মান বের করে সেটা 2 নম্বর সমীকরণে বসাতে পারো। তো আমি এই ক্ষেত্রে দেখো n এর মানটা বের করেছি। তাহলে n সমান কি হয়েছে? -l + m। এখন এই n এর মানটা যেটা পেলাম সেটা আমরা 2 নম্বর সমীকরণে বসিয়েছি। 2 নম্বর সমীকরণে বসালে আমরা এখান থেকে lm সমান 0 পাচ্ছি। ঠিক আছে? এবার lm সমান যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে হয় l সমান 0 হবে, না হলে m সমান 0 হবে। এই দুটার মধ্যে একটা 0 হতেই হবে, আর এদের গুণফল কিন্তু 0 আসবে না। তো এখানে আমরা লিখে নিয়েছি যদি l সমান 0 হয় অথবা m সমান 0 হয়, এদের মধ্যে যে কোনো একটা 0 হতেই হবে। তো যদি l সমান 0 করি তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে সমীকরণ থেকে পাই, যদি আমরা ওই 1 নম্বর যে সমীকরণটা ছিল সেখানে যদি আমি l সমান 0 বসাই তাহলে কত পাচ্ছি? m + n সমান 0 পাবো। সেক্ষেত্রে আমি m সমান -n পাচ্ছি। তাহলে দিক কোসাইনগুলো আমার কী হচ্ছে? একটা তো l এর মান 0 হয়ে গেল, একটা m এর মান তো mই থাকছে, আর m এর মান একটা -n পেলাম, এই -n পেলাম। এবার এখান থেকে তুমি n এর মান বের করো তাহলে -m হয়ে যাবে। তাহলে 0 m -m এই তিনটে তোমার হচ্ছে দিক কোসাইন সমূহ। এবার দিক কোসাইন একটা সম্পর্ক আছে, l² + m² + n² = 0 হয়। তুমি যদি দিক কোসাইনগুলো পুট করে দাও এখানে তাহলে তুমি m এর একটা ভ্যালু পাবে, সেই ভ্যালুটা কত হয়েছে? +-1/√2। এরপরে তুমি যদি এই +-1/√2 যদি বসিয়ে দাও তাহলে তুমি ঠিকঠাক করে দিক কোসাইনগুলো পেয়ে যাবে। তাহলে সরলরেখার দিক কোসাইনগুলো কত হয়েছে? 0, একটা 1/√2, একটা -1/√2। তাহলে একটি সরলরেখার ক্ষেত্রে তুমি দিক কোসাইনগুলো পেলে। একই রকমভাবে তুমি যদি এখানে l সমান 0 না করে তুমি যদি m সমান 0 করতে তাহলে আরেকটি তুমি দিক কোসাইন সম পেতে, আরেকবার আলাদা আলাদা দিক কোসাইন সম পেতে। তো এখানে দেখো আমি সেটাই করেছি, m সমান 0 করেছি। তাহলে এবার এটা 1 নম্বর আবার যদি বসাতাম তাহলে l + n সমান 0 হতো, সেখান থেকে l এর মানটা -n পেতাম। এখন দিক কোসাইন সমান তাহলে কী হতো? l আর m, এই ক্ষেত্রে আমি m সমান তো 0 করেছি তাহলে এটা 0 হয়ে গেল, আর n এর মানটা পেলাম -l। তাহলে এই সূত্রটা আবার বসানো হলো, l এর একটা ভ্যালু পেলাম সেটা হচ্ছে +-1/√2। এখন তাহলে দ্বিতীয় যদি সরলরেখার ক্ষেত্রে দেখি তাহলে দিক কোসাইন সহ প্রপারলি তুমি কত পেলে? 1/√2, 0, 1/√2। এখন দুটি সরলরেখার ক্ষেত্রে দিক কোসাইন সমূহ যদি আমরা l1 m1 n1 এবং l2 m2 n2 ধরে থাকি তাহলে l1 এর মান 0, দেখো আগে যে আমি দিক কোসাইনগুলো পেয়েছিলাম সেখানে আমি l1 এর মান কত পেয়েছিলাম? 0, m1 কত? 1/√2, n1 কত? -1/√2। একই রকম করে এই ক্ষেত্রে আমি l2 সমান পেলাম কত? 1/√2, m2 0 এবং n2 1/√2। তাহলে এইগুলো আমি দেখো l1 m1 n1 l2 m2 n2 আকারে লিখে নিয়েছি। এরপর আমরা জানি দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে cos থিটা সমান কী হয়? তাহলে cos থিটা সমান হয় mod of l1 l2 + m1 m2 + n1 n2। এই ফর্মুলাটা আমাদের জানা আছে। তো এই মান যেগুলো আমরা এখানে পেলাম সেগুলো যদি পুট করে দেওয়া হয় তাহলে cos থিটা সমান -1/2 পাচ্ছি, যেটা মডের ভিতর। তাহলে সেখান থেকে পজিটিভ ভ্যালুটা বেরোচ্ছে, cos থিটা সমান 1/2। তাহলে cos থিটা সমান আমি জানি যে 1/2 cos কত মান হয়? π/3 মান হয়। তাহলে থিটা সমান পাচ্ছ তুমি π/3, cos যদি কেটে দাও থিটা সমান π/3। তাহলে ওই দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ কত হচ্ছে? π/3। তোমরা ধীরে ধীরে এগুলো বাড়িতে করে নেবে, দেখবে সবগুলো বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। ক্যালকুলেশনই আছে, বাকি অসুবিধার কিছু নেই। ঠিক আছে? একই রকমভাবে দেখো আমরা 16 দাগের আইভি এর অঙ্কটা দেখবো। হ্যাঁ, একই রকমভাবে 16 দাগের আইভিটা দেখো, দুটি যে সমীকরণ দুটি দেওয়া ছিল তাদেরকে আমি নাম্বারিং করে নিয়েছি। এরপরে আমি 1 নম্বর সমীকরণ থেকে আমি দেখো m এর মানটা বের করেছি। এই m এর মানটা আমি বসাবো 2 নম্বর সমীকরণ গিয়ে। তাহলে 2 নম্বর সমীকরণে যদি m এর মানটা আমি বসানো হয় তাহলে সেখান থেকে আমি দেখতে পেলাম যে l + 2n এবং l + n সমান 0 হলো। তাহলে এখান থেকে বলতে পারি l সমান 2m, না l + 2n সমান 0 হবে, অথবা l + n সমান 0 হবে। তাহলে l সমান যদি 2n হয় তাহলে l সমান -2n পাবো, আর l + n সমান যদি 0 হয় তাহলে n সমান -n পাবো। এরপরে তোমাকে
একবার এল সমান মাইনাস এন ভাবতে হবে, একবার এল সমান মাইনাস টু এন ভাবতে হবে। তাহলে সেইখান থেকে তুমি প্রপারলি দুটোর দিক অনুপাত পাবে। তো এখানে দেখো আমি এল সমান প্রথমে মাইনাস এন ধরে নিয়েছি, যে এল এর মানটা যদি মাইনাস এন হয় তাহলে এম এর মানটা কী হবে, সেক্ষেত্রে এন এর মানটা কী হবে। তাহলে আমি দিক অনুপাতগুলো পেলাম মাইনাস এন মাইনাস টু এন এন, অর্থাৎ যদি এটাকে তুমি বাদ দাও তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু ওয়ান পাচ্ছ। একই রকমভাবে তুমি এল এর মান যদি মাইনাস টু ওয়ান মাইনাস টু এন ভাবতে, তাহলে তুমি এম এন এর আর এল এর মানটা যেটা পেতে সেই অনুপাতগুলো হচ্ছে দেখো মাইনাস টু এন এন এন। তাহলে এটাকে তুমি যদি এনগুলো বাদ দিয়ে দাও, দিক অনুপাত তো এগুলো তুমি বাদ দিতে পারো, তাহলে মাইনাস টু ওয়ান ওয়ান পাচ্ছ। এখন প্রথম সরলরেখার ক্ষেত্রে যে দিক কোসাইনগুলো তুমি নির্ণয় করো, দিক কোসাইন এবং দিক অনুপাতের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি, এল সমান হয় এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার এম সমান হয় বি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার এন সমান হয় সি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানে দেখো মানগুলো আমি বসিয়ে নিয়েছি, ঠিক আছে, যেভাবে মানগুলো পেলাম দিক অনুপাতে সেই মানগুলো এখানে বসিয়ে নিয়েছি। তাহলে এর মানের মান পাচ্ছি মাইনাস ওয়ান বাই রুট ওভার সিক্স, এম ওয়ানের মান মাইনাস টু বাই রুট ওভার সিক্স, এন ওয়ানের মান ওয়ান বাই রুট ওভার সিক্স। একই রকমভাবে যদি আমি দ্বিতীয় সরেখার ক্ষেত্রে দিক কোসাইন সমূহ বের করি, তাহলে এগুলো মান আমরা অলরেডি পেয়েছি। তাহলে সেখান থেকে এল টু মান মাইনাস টু বাই রুট ওভার সিক্স, এম টু হচ্ছে ওয়ান বাই রুট ওভার সিক্স, আর এন টু সমান হচ্ছে ওয়ান বাই রুট ওভার সিক্স, ঠিক আছে। তাহলে সরেখা দুটির মধ্যে যদি মধ্যবর্তী কোণটা থিটা হয়, তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে cos θ সমান মড অফ L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 হয়। এখন দেখো প্রত্যেকের মান জানা আছে, সেই মানগুলো যদি আমি এখানে পুট করে দিই তাহলে এরকম একটি পাচ্ছি। cos θ সমান হয়ে যাচ্ছে, এটা তো কেটে যাচ্ছে, তাহলে 1/6। তাহলে cos θ সমান 1/6 যদি হয়, তাহলে এক্ষেত্রে তুমি থিটার ভ্যালু কত পাবে, cos ইনভার্স অফ 1/6। তাহলে সরেখা দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে cos ইনভার্স অফ 1/6। তাহলে এই 16 দাগের 1 এবং 16 দাগের আইপি তোমাদেরকে করে দেওয়া হলো, ঠিক আছে। 16 দাগের 2 এবং 3 তোমরা বাড়িতে করবে, সেম একই রকম অঙ্ক বোর্ডে একটু ধীরে ধীরে ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করবে, হ্যাঁ, এবং কনসেপ্ট বুঝতে হবে। ঠিকঠাক যদি কনসেপ্ট না বুঝো তাহলে কিন্তু অঙ্কগুলো সব মাথার উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে এই দুটো তোমরা লিখে নিয়ে ঠিকঠাক করে বুঝবে এবং 2, 3 তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 17, প্রমাণ করো যে দুটি সরেখার দিক কোসাইন সমূহ স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এম প্লাস সি স্কোয়ার এন ইকুয়ালস টু 0, এম এন প্লাস এন এল প্লাস এল এন ইকুয়ালস টু 0 সমীকরণ দুটিকে সিদ্ধ করলে সরেখা দুটি সমান্তরাল হবে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হয়। তাহলে এই সমীকরণ দুটি স্যাটিসফাই করছে দুটি সরেখার দিক কোসাইনগুলো। তাহলে দুটি সরেখা আবার যদি সমান্তরাল হয় তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0 হবে। এটা তোমাকে প্রমাণ করে দেখতে হবে। তো চলো সর্বপ্রথমে এই সমীকরণগুলোকে আমরা একটু নাম্বারিং করে নিই। এ স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এম প্লাস সি স্কোয়ার এন ইকুয়ালস টু 0 মনে করলাম এটা 1 নম্বর সমীকরণ। এম এন প্লাস এন এল প্লাস এল এম ইকুয়ালস টু 0 এটা মনে করলাম 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, 2 নম্বর সমীকরণ থেকে আমরা এম এন এল যে কোনো একটা মান বের করে সেটা 1 নম্বর সমীকরণে বসাবো। তো চলো প্রথমে 2 নম্বর সমীকরণ থেকে পাই। 2 নম্বর সমীকরণটা কি, এম এন প্লাস এন এল প্লাস এল এম সমান 0। এখান থেকে আমি যদি এম এর মানটা বের করি, এম যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে, এই দুটো থেকে যদি এম কমন নিই এটা থেকে, তাহলে পড়ে থাকছে এল প্লাস এন, আর এন এলটাকে যদি আমি এদিক করে দিই তাহলে মাইনাস এন এল। তাহলে এম সমান তুমি কী পাচ্ছ, মাইনাস এন এল বাই এল প্লাস এন, তাই তো। তাহলে এমে তুমি এই মানটা পেলে, এখন এই মানটা তোমাকে 1 নম্বর সমীকরণে বসাতে হবে। তো চলো এম সমান মাইনাস এন এল বাই এল প্লাস এন 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে বসাও। 2 নম্বর সমীকরণ আমার কী আছে, 2 নম্বর না 1 নম্বর, 2 নম্বর থেকে তো পেলেই, তাহলে 1 নম্বর সমীকরণে বসাও। তাহলে এ স্কোয়ার ইন্টু এল প্লাস বি স্কোয়ার ইন্টু এম, এর পরিবর্তে তোমাকে বসাতে হবে মাইনাস এন এল বাই এল প্লাস এন প্লাস সি স্কোয়ার এন ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি পাচ্ছ, যদি লসাগু করে ডাইরেক্ট একেবারে লসাগু করে আমি লসাগু যেটা নিচে হর হচ্ছে সেটা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কী পড়ে থাকছে, এ স্কোয়ার এল ইন্টু এল প্লাস এন মাইনাস বি স্কোয়ার এল এন প্লাস সি স্কোয়ার এন ইন্টু এল প্লাস এন, ঠিক আছে। এদের 3টাকে একসাথে লসাগু করলাম, যেটা হর হলো সেটাকে আমি ডান পক্ষের সঙ্গে মানে বজ্রগুণ করে নিয়েছি ডাইরেক্ট, হ্যাঁ। তোমরা একটু দেখে নেবে ঠিক করে, এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এল এন মাইনাস বি স্কোয়ার এল এন, এটা হচ্ছে তোমার সি স্কোয়ার এল এন, এটা হয়ে যাচ্ছে তোমার সি স্কোয়ার এন স্কোয়ার ইকুয়ালস টু 0, তাই তো। তাহলে এখান থেকে তুমি যদি এল স্কোয়ার এন স্কোয়ারকে রাখো এবং
এই তিনটা দেখো ln কমন আছে, তাহলে ln তুমি কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ln, আর এখান থেকে পড়ে থাকছে সি স্কোয়ার এন স্কোয়ার নাকি ইকুয়ালস টু 0। এখন স্কোয়ার, এবার সবগুলোকে এই প্রত্যেকটাকেই তুমি যদি এই তিনটা পদকেই তুমি যদি এন স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা কী হবে, এল স্কোয়ার বাই এন স্কোয়ার, অর্থাৎ আমি লিখতে পারি এল বাই এন তার হোল স্কোয়ার। এটাকে তুমি যদি এন স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে কী পাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু পাবে এল বাই এন, এন স্কোয়ার দিয়ে ভাগ করলে একটা এন কেটে যাবে, তাহলে এল বাই এন পড়ে থাকবে, এখানে এন স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা পড়ে থাকবে সি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন আচ্ছা, এখানে আমি সমীকরণ দুটি, যে দুটি সহরেখা আছে সহরেখা দুটি আর দিক কোশ্চেনগুলো আমাকে ধরে নিতে হবে, এটা ধরে নিতে ভুলে গেলাম। তো সর্বপ্রথমে একটু ধরে নিই, যে ধরি এখানে সর্বপ্রথম এটা তোমরা লিখে নেবে যে ধরি দুটি সরল রেখার দিক কোসাইনগুলো, কারণ দিক কোসাইনগুলো বা দিক কোসাইন সমূহ যথাক্রমে আমি মনে করলাম একটা সরলরেখার ক্ষেত্রে L1 M1 N1 এবং অন্য একটি সরলরেখার ক্ষেত্রে L2 M2 N2। সর্বপ্রথম এগুলো ধরে নিতে হবে, হ্যাঁ, তো এটা ভুলে গেছিলাম, তো যাক তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে। তাহলে দিক কোসাইনগুলো আমি ধরে নিলাম যে L1 M1 N1 L2 M2 N2। এখন আমি আবার ধরি যে আবার মনে করি যে এখানে যে সমীকরণটি পেলাম সেই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ পেলাম, দেখো স্কোয়ার আছে, তাহলে এই সমীকরণটির বীজদ্বয়, দুটি বীজ পাবো। এখন বীজগুলো মনে করলাম যে বীজদ্বয় হলো একটা L1 বাই N1 আর একটি ধরো L2 বাই N2, ঠিক আছে। যেহেতু L বাই N তার স্কোয়ার আছে, তাহলে এটা তুমি এক্স যদি ভাবো, তাহলে তুমি যে বীজগুলো পাবে তার সেগুলো বীজগুলো এরকম আমি মনে করছি যে L বাই N আকার যেহেতু আছে, তাহলে আমি বীজগুলো মনে করলাম L1 বাই N1 একটি, L2 বাই N2 একটি। এখন দেখো এখানে বলে দেওয়া আছে যে দুটি সরলরেখা এখানে পাওয়া যাবে সেই সরলরেখা দুটি সমান্তরাল হবে। এখন সমান্তরাল হলে বীজ দুটি কিন্তু এই দ্বিঘাত সমীকরণে বীজ দুটি সমান হবে। এখন বীজ দুটি কখন সমান হবে, একটা দ্বিঘাত সমীকরণের বীজ কখন সমান হয়, যখন নিরূপকটা শূন্য হয়। তাহলে এই দ্বিঘাত সমীকরণ আমাকে নিরূপকটা শূন্য করতে হবে, কারণ সরলরেখা দুটি সমান্তরাল অলরেডি বলে দেওয়া আছে। তাহলে সরলরেখা দুটি সমান্তরাল হলে বীজ দুটি সমান হবে, এবং বীজ দুটি সমান কখন হবে, যখন নিরূপকটা ইকুয়ালস টু 0 হবে। তো সর্বপ্রথমে চলো নিরূপকটা একটু বের করে নিই। নিরূপকের ফর্মুলা আমরাও জানি ক্লাস 10 থেকে, নিরূপক সমান কী হয়, বি স্কোয়ার মাইনাস 4ac হয়। তো এখানে বি স্কোয়ার, এখন বি মানে কি, এটা বি হয়ে যাবে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4 এ অর্থাৎ হচ্ছে স্কোয়ার আর সি অর্থাৎ হচ্ছে সি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন করবে ইকুয়ালস টু 0, হ্যাঁ করে দাও। তাহলে এখানে তুমি কী পাচ্ছ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাকে তুমি 2ac তার হোল স্কোয়ার লিখতে পারো ইকুয়ালস টু 0 হলো। এটাকে তুমি এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বসাও, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তুমি দেখো স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার অর্থাৎ কী হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস সি তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, আর পরে থাকছে বি স্কোয়ারটা, তাহলে বি তার হোল স্কোয়ার তুমি লিখতে পারো। এখানে তুমি লক্ষ্য করে দেখো এখান থেকে তুমি যদি এ মাইনাস সি এটা তুমি সাজিয়ে যদি এটা করো, তাহলে এটা তুমি পাবে এ মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। ঠিকঠাক করে তুমি সাজাও, দেখো স্কোয়ার রয়েছে মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, তাহলে এ মাইনাস সি তার হোল স্কোয়ার, এখানে বি স্কোয়ারটা রাখো, এখান থেকে 0 পেলে এটাকে আবার তুমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বসাতে পারো, তাহলে কী হবে এ প্লাস সি প্লাস বি, আর এখান থেকে হচ্ছে এ প্লাস সি মাইনাস বি, আর এটা হয়ে যাচ্ছে তোমার এ মাইনাস সি প্লাস বি, আর এটা হচ্ছে এ মাইনাস সি প্লাস বি হলো এবার মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে এই চারটি পদের গুণফল হচ্ছে 0। তাহলে এই চারটি পদের মধ্যে একটি পদ, তাহলে এটা এ প্লাস বি প্লাস সি সমান কত হচ্ছে, 0 হচ্ছে, তাই তো। তাহলে এখানে এটা আমরা প্রমাণ করতে পারলাম যে একটু তবু ভাষা লিখে নিই, যেহেতু সরল রেখা দুটি সমান্তরাল হলে দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় সমান হবে এবং নিরূপকটি শূন্য হবে। এখন নিরূপকটি শূন্য করে আমরা কি পেলাম, নিরূপকটি আমরা শূন্য করে পেলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, অর্থাৎ সরলরেখা দুটি সমান্তরাল হলে এ প্লাস বি প্লাস সি সমান 0 হবে। ব্যাস, তাহলে প্রমাণিত হয়ে গেল, তাহলে প্রুভড।
দেখো পরে কোশ্চেন 18, দেখাও যে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ এই দুটি সমীকরণকে স্যাটিসফাই করে, তাহলে সরলরেখা দুটি সমান্তরাল হলে এটা সমান এটা হবে। দেখো হুবহু 7-এর অঙ্কটার মতোই, জাস্ট একটু পাল্টানো আছে। আগেরটা a + b + c = 0 দেখাতে বলছিল, এখানে এটা সমান 0 দেখাতে হবে। হ্যাঁ, তাহলে কীরকম প্রসেস আমরা করবো আগের মতোই, যে সর্বপ্রথমে ধরি সরল রেখা দুটির দিক কোসাইন সমূহ L1, M1, N1 এবং L2, M2, N2। মনে করলাম যে দুটি সরলরেখা সমান্তরাল থাকবে সেই সরলরেখা দুটির দিক কোসাইনগুলো হচ্ছে L1, M1, N1 এবং L2, M2, N2। ঠিক আছে, এখন আমি এই দুটা সমীকরণকে নাম্বারিং করে নিই। একটা আছে AL + BM + CN = 0, এটার নাম দিলাম 1 নম্বর সমীকরণ। একটা আছে PL² + QM² + RN² = 0, এটা মনে করলাম 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে L এর মানটা বের করবো এবং সেটা 2 নম্বর সমীকরণে বসাবো। তো চলো 1 নম্বর সমীকরণ থেকে পাই। আচ্ছা, 1 নম্বর সমীকরণ থেকে আমি যদি AL সমান বের করি তাহলে কী হবে, -BM + CN হবে। এখান থেকে আমি L সমান কী পাবো, -BM + CN/A, তাই তো? তাহলে আমি এখান থেকে L এর মানটা পাচ্ছি এবং এই L এর মানটা তোমাকে 2 নম্বর সমীকরণ বসাতে হবে। তো চলো বসাই, L = -BM + CN/A 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ যদি বসানো হয় তাহলে কী পাচ্ছ, 2 নম্বর সমীকরণটা ছিল P × L এর মানটা তুমি বসাও, -BM + CN/A এটা তা হোল স্কোয়ার প্লাস Q × M² + RN² = 0। এখান থেকে এই স্কোয়ারকে লসাগ করে আমি একেবারে বজ্রগুণ করে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কী পড়ে থাকছে, P × BM + CN তার হোল স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে এটা কিউ, এটা স্কোয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে A² M² প্লাস আর A² N² = 0 হবে। এখান থেকে তুমি এটা যদি A + B হোল স্কোয়ার সূত্রে ভেঙে দাও তাহলে কী পাবে, B² M² প্লাস 2BCMN + C² N², এখানে পড়ে থাকছে Q² M² প্লাস R² N² = 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ P B² M² প্লাস 2BCPMN, তাই তো, প্লাস PC² N², এই পিটা গুণ করে দেওয়া হলো, প্লাস Q² M² প্লাস R² N² সমান কত, সমান 0, তাই তো। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ যদি এই B² M² আর এখান থেকে যদি এটা এবং এটা কমন নাও, এখান থেকে যদি কমন দেখো তাহলে কমন কী আছে, M² কমন আছে না, তাহলে পড়ে থাকছে তোমার PB² আর এখান থেকে তোমার থাকছে Q², তাহলে পড়ে থাকছে M² প্লাস এটা দেখো 2BCPMN, আর এই দুটো থেকে তুমি N² কমন নাও, এটা থেকে আর এটা থেকে, তাহলে কী পড়ে থাকছে PC² R² N² = 0। তাহলে PB² Q² এরপরে তুমি যদি প্রত্যেকটাকে N² দিয়ে ভাগ করে দাও তাহলে এটা কী হবে, এটা M² N², মানে এটা তুমি লিখতে পারো M/N তার হোল স্কোয়ার, আর এটা যদি N² দিয়ে ভাগ করো তাহলে একটা N কেটে যাবে, একটা N পড়ে থাকবে, তাহলে 2BCPM/N, এটা হয়ে যাবে PC² R² N² দিয়ে ভাগ করলে তো আর থাকছে না এখানে, তাহলে এটাই পড়ে থাকছে = 0। এখন দেখো এখানে একটা দ্বিঘাত সমীকরণ পেলাম, তাই তো। তাহলে দ্বিঘাত সমীকরণে বীজ দুটি কত হবে, বীজ দুটি সমান করতে হবে কারণ সমান্তরাল বলছে। তাহলে এখানে লিখে নিই যে এটি একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, মনে করি দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি হলো, একটা M/N আকার আছে, তাহলে একটা ধরলাম M1/N1, একটা ধরলাম M2/N2, ঠিক আছে। এখন দেখো সরলরেখা দুটি সমান্তরাল বলছে, হ্যাঁ, তাহলে সরলরেখা দুটি সমান্তরাল হলে
বীজ দুটিকে সমান হতে হবে, মানে m1/n1 সমান m2/n2 হতে হবে, তাই তো? তাহলে m1/n1 সমান m2/n2 যদি হয়, ঠিক আছে, তাহলে এটা কখন হবে? যখন নিরূপকটা শূন্য হবে। তো চলো নিরূপকটা শূন্য করা যাক, ঠিক আছে? তাহলে দুটি বীজ সমান তখনই হয় যখন নিরূপকটা শূন্য হয়। তাহলে নিরূপক অর্থাৎ এখানে কত? নিরূপক হচ্ছে 2bcp, দেখো 2bcp, হ্যাঁ, তা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a অর্থাৎ pb স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার ইন্টু c মানে pc স্কোয়ার আর এ স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা সমান 0 হয় তবেই বীজ দুটি সমান হবে, ঠিক আছে? তার নিরূপকটা 0 করা হলো। সেখান থেকে তুমি দেখো কি পাচ্ছ, বা এটা হচ্ছে তোমার 4b স্কোয়ার c স্কোয়ার p স্কোয়ার, আর এটাকে তুমি যদি ডান দিকে কনভার্ট করো, মানে ডান দিকে যদি পাঠাও, তাহলে কি থাকছে? 4 ইন্টু পি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু পি আর থাকছে, আর তোমার হয়ে যাচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, তারপর তোমার পি কিউটা রাখো, তাহলে পি কিউ এ স্কোয়ার সি স্কোয়ার, তারপরে থাকছে তোমার কিউ আর এ টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0 না, এটা তো ডান দিকে থাকছে। তাহলে তুমি পাচ্ছ পি আর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস পি কিউ এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস কিউ আর এ টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0, তাই তো? যদি 4 কেটে দাও তাহলে কি থাকছে তোমার পরে? ঠিক আছে, 4 কেটে যাবে, এবং তুমি যদি এটাকে দিয়ে করো তাহলে এটা কেটে যাবে, এটা থাকছে না, হ্যাঁ, তাহলে তোমার এটা পড়ে থাকছে। তাহলে স্কোয়ার তুমি যদি কমন নাও তাহলে পড়ে থাকছে স্কোয়ার কমন নিলে পড়ে থাকছে তোমার আর পি আর বি স্কোয়ার নাকি, এখান থেকে যদি স্কোয়ার কমন নাও তাহলে পি কিউ সি স্কোয়ার, আর এখান থেকে তুমি যদি স্কোয়ার কমন নাও তাহলে তোমার থাকছে কিউ আর স্কোয়ার ইকুয়ালস টু 0। স্কোয়ারকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে পি আর বি স্কোয়ার পি কিউ সি স্কোয়ার কিউ আর এ স্কোয়ার ইকুয়ালস টু 0। এবারে তুমি প্রত্যেকটাতে এক কাজ করো, তুমি পি কিউ আর দিয়ে ভাগ করে দাও, তাহলে পি আর বি স্কোয়ার, এখানে পি কিউ আর দিয়ে যদি ভাগ করো, এখানে পি কিউ সি স্কোয়ার বাই পি কিউ আর, এটাকে কিউ আর এ স্কোয়ার বাই পি কিউ আর সমান 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এই পি কেটে যাচ্ছে, একটা আর কেটে যাচ্ছে, তার বি স্কোয়ার বাই কিউ থাকছে, এখান থেকে পি কাটো কিউ কাটো, তাহলে থাকছে সি স্কোয়ার বাই আর, এখান থেকে তুমি আর কেটো কিউ কেটে দাও, তাহলে এ স্কোয়ার বাই পি সমান 0। তাহলে দেখো এটাই তোমাদেরকে দেখাতে বলছিল। ঠিক আছে, তাহলে প্রমাণিত হয়ে গেল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19, প্রমাণ করো যে একটি ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3 হবে। তো এটা প্রমাণ করার জন্য সর্বপ্রথমে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ধরে নেব, তারপরে একটা 3D প্লেনের উপর মূলবিন্দু ও সাপেক্ষে আমরা ঘনকের বিভিন্ন কর্ণের স্থানাঙ্ক বের করব। তারপরে ওই দুটি যে কোনো দুটি কর্ণের মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা হবে, সেটা আমরা প্রমাণ করে আস্তে আস্তে দেখাবো। তো চলো শুরু করা যাক। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ। এখন বলো ঘনকের যদি বাহুর দৈর্ঘ্য হয়, ঘনকের কর্ণগুলি হলো, মনে করলাম 3D প্লেনের ওপর ও এ, ও বি, ও সি, ও ডি, যেখানে আমার এই ও হলো মূলবিন্দু, এবং প্রত্যেকে জানি মূলবিন্দুর স্থানাঙ্ক কত হয়? 0,0,0 হয়। তাহলে বলো তো এ বিন্দুর স্থানাঙ্ক কী হবে? এ বিন্দুর স্থানাঙ্ক হবে a, a, বি বিন্দুর স্থানাঙ্ক কী হবে? -a, a, সি বিন্দুর স্থানাঙ্ক হবে a, a, এবং ফাইনালি ডি বিন্দুর স্থানাঙ্ক হবে a, a, একটা 3D প্লেনের উপর যদি কল্পনা করো, ও যদি মূলবিন্দু হয় তাহলে ও এ, ও বি, ও সি, ও ডি, যেটা ঘনকের 4টি কর্ণ, সেই কর্ণগুলোর এই এ বি সি ডি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু এইরকমই হবে। এখন আমি যে কোনো দুটি মনে করলাম, ধরো ও এ কর্ণ এবং ও সি কর্ণ, ঠিক আছে? এই দুটি কর্ণের, ও এ এবং ও সি কর্ণের, ঠিক আছে, আমরা মধ্যবর্তী কোণটা বের করে দেখাবো, সেটা এই π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3 হবে, সেটা কিন্তু আমরা দেখাবো। তো এখানে লিখে নিই যে দুটি কর্ণের দিক অনুপাত
সমূহ হবে, বলো দুটি কর্ণের দিক অনুপাত সমূহ। যদি ওই কর্ণের ক্ষেত্রে তুমি দিক অনুপাতগুলো বের করো তাহলে কত হবে, এ ও হচ্ছে মিলবিন্দু 0 0 0 আর এই বিন্দুর স্থানাঙ্ক এটা, তাহলে তুমি আলটিমেটলি এ পাচ্ছ, ঠিক আছে। এবং আরেকটি কর্ণ তুমি যদি ওসি কল্পনা করো তাহলে ওসির ক্ষেত্রে তুমি এসি বিন্দুটি পাবে, অর্থাৎ এ এদের দিক অনুপাতগুলো এরকমই হবে। এখন এর দিক অনুপাত জানা আছে, দুটি কর্ণ এখন আলটিমেটলি দুটি সরলরেখার দিক অনুপাতগুলি জানা আছে, তাহলে মধ্যবর্তী যে কোণ বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা ইউজ করে আমরা মধ্যবর্তী কোণটা খুব সহজে বের করবো। হ্যাঁ, তো চলো মধ্যবর্তী আমি একটু লিখে নিয়েছি যে ধরি যে দুটি কর্ণের মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা একটা ফর্মুলা প্রত্যেকে জানা আছে, cos থিটা সমান কী হয়, cos থিটা সমান আছে a1 × a2 অর্থাৎ a × a প্লাস b1 × b2 অর্থাৎ a × -a প্লাস c1 × c2 অর্থাৎ a × a বাই a1 তার স্কোয়ার b1 তার স্কোয়ার c1 তার স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইন্টু a2 তার স্কোয়ার প্লাস b2 তার স্কোয়ার প্লাস c2 তার স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস মাইনাস a তার স্কোয়ার প্লাস a তার স্কোয়ার। তুমি এখান থেকে তাহলে cos থিটা সমান পাচ্ছ a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার, এখান থেকে তুমি পাচ্ছ 3a স্কোয়ার, এখান থেকে তুমি পাচ্ছ 3a স্কোয়ার। তাহলে cos অফ থিটা সমান এটা কেটে যাচ্ছে, তাহলে a স্কোয়ার বাই এটা তুমি গুণ যদি করো তাহলে পাবে 3a স্কোয়ার, নেই 3a স্কোয়ার স্কোয়ার কেটে দাও, তাহলে cos থিটা সমান 1/3। তাহলে থিটা সমান কত হচ্ছে, cos ইনভার্স 1/3। এখন তুমি দেখো যে আমি এখানে বলতে পারি যে যেহেতু থিটাটা কি, থিটা হলো একটি সূক্ষ্মকোণ, তাই তো অঙ্কে তো বলে দেওয়া আছে যে সূক্ষ্মকোণ এবং থিটার মান পেলাম cos ইনভার্স 1/3। এখন আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, যেহেতু থিটা সূক্ষ্মকোণ তাহলে আমাদের প্রত্যেকেরই সূত্র জানা আছে, আমরা আগে থার্ড সেমিস্টারে এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। আমরা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 হয়, এই সূত্রটা জানা আছে, আমরা থার্ড সেমিস্টার ইউজ করেছি আমি সূত্রটা। তো সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, এখান থেকে আমরা খুব সহজেই পেতে পারি যে যদি এক্সের পরিবর্তে আমরা 1/3 বসাই তাহলে আমরা কী পাবো, cos ইনভার্স 1/3 সমান হচ্ছে π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3। তাহলে এখান থেকে cos ইনভার্স 1/3 সমান কত পেলে না থিটা, তাহলে থিটা সমান কী হচ্ছে, থিটা সমান হচ্ছে π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3। তাহলে মধ্যবর্তী কোণটা কত হচ্ছে, π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3, তাহলে এখান থেকে প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে।